নমস্কার বন্ধুরা, গল্পকথক মৃত্তিকার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ যে গল্পটা শুনবেন তার নাম শিবরামের শিষ্য। লিখেছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। আমার গল্প পাঠ ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন, সেই সাথে বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। শুরু করছি আজকের ছোট গল্প শিবরামের শিষ্য। নিয়মাবলী 1। 8 হইতে 108 পর্যন্ত যে কোনো বয়সে পুরুষ মহিলা এই লাফিং ক্লাবের সভ্য হইতে পারেন। 2। সভ্যরা অসভ্য কর্ম হইতে বিরত থাকিবেন, যথা ধূমপান, খৈনি সেবন ইত্যাদি। অন্তত যতক্ষণ সমবেত থাকিবেন ততক্ষণ ধূমপান করিবেন না। দাদা দেশলাই হবে, দাদা একটা সিগারেট হবে ইত্যাদি বলা চলিবে না। 3। কাহারও টাক দন্তহীনতা কানে কম শোনা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিবেন না। 4। নীরবে হাসিবেন না, হাসিতে কোনো লজ্জার কারণ নাই। সগৌরবে উচ্চস্বরে হাস্য করিবেন, ভাবখানা এই রকম, হাস্যমুখে অদৃষ্টেরেই করব মোরা পরিহাস। 5। প্রতি মাসের প্রথম 3 দিন নতুন সভ্য করা হয়। 6। মাসিক চাঁদা 20 টাকা মাত্র। এই টাকা দিয়া আমরা রবীন্দ্র জয়ন্তী এবং শিবরাম চক্রবর্তীর জন্মদিবস পালন করি। এই হ্যান্ডবিলটা দেখলো খুশি, ভাবলো ভর্তি হয়ে যাবে। কলেজ স্কোয়ারে গিয়ে নতুন মাসের প্রথম দিনে নাম লেখালো খুশি। শরীরটা ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো মন ভালো রাখা, আর মন ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো মনকে খুশিতে রাখা। খুশি আর হাসির মধ্যে কিন্তু তফাৎ আছে। খুশিতে সারা শরীর হাসে, আর হাসিতে কেবল মুখটাই বিকশিত হয়। সুতরাং খুশিতে থাকাটাই সবচেয়ে ভালো, কিন্তু খুশিতে থাকাটা সবচেয়ে কঠিনও বটে। আনন্দময় সত্তা অর্জন করা বহু সাধনার ফল। আমাদের এই লাফিং ক্লাবে আপনারা আসছেন, হাসছেন, এটা হাসির ব্যায়াম। এই হাস্যর সঙ্গে সবসময় যে খুশি ভাব জড়িয়ে আছে এমন নয়। কোনো নিয়মের বন্ধনই মনকে খুশি করে না। যখন বলা হয় হাসতে হাসতে বসে পড়ুন, কিংবা 2 হাত ওপরে তুলে হা হা করে হাসুন, এবার 2 হাত সামনে বাড়িয়ে হো হো করে হাসুন, তখন তো ওটা হাসার ড্রিল হয়। তাই বলে কি এই হাসাহাসি বৃথা? না, বৃথা নয়। হাসলে ফুসফুসের ব্যায়াম হয়, রক্ত চলাচল ঠিক হয়। সুতরাং লাফিং ক্লাবে নিয়ম করে হাসা, জোর করে হাসা, হাঁটতে হাঁটতে হাসা, বসে বসে হাসা, এগুলো কিন্তু একেবারে ফেলনা নয়। তবে এটা মনে রাখতে হবে যে যে হাসিতে দাঁত বার করা নেই, হা হা হো হো শব্দ নেই, সেই নীরব হাসি হচ্ছে খুশির হাসি। এই হাসি যারা হাসতে পারেন তারাই হলেন হাসি খুশি মানুষ। প্রথম দিন এই বক্তৃতাটা দিলেন সদানন্দবাবু। তিনি এই লাফিং ক্লাবের প্রবর্তক, সম্পাদক, ইনস্ট্রাক্টর, কোচ, সব কিছু। নতুন সভ্য এলে সদানন্দবাবু এই কথাগুলো বলেন। যারা পুরনো মেম্বার তাদের এসব মুখস্থ হয়ে গেছে। এ মাসে যে নতুন মহিলাটি লাফিং ক্লাবের নিয়মিত হাসবার দলে নাম লেখালো, ওর নাম হলো খুশিরানী অধিকারী। আজ সদানন্দবাবু এতবার খুশি শব্দটা উচ্চারণ করলেন, খুশিরানী ভাবল ও এসেছে বলেই এতবার এই শব্দটা উচ্চারণ করলেন। ভাবল বেটা ছেলেদের রস বয়স বাড়লেও কমে না। সদানন্দবাবুর বয়স 60-এর কম হবে না, মাথায় টাক। খুশিরানী 50 পার করেছে, কয়েক মাস হলো। নীরবে। 50-এ কি জয়ন্তী হয় যেন? রজত জয়ন্তী না, নাকি সুবর্ণ জয়ন্তী? যাই হোক, সেটা হয়ে গেল। কোনো উৎসব নয়। জন্মদিন আর কে করবে? ছেলে মেয়ে তো নেই, স্বামীর অত খেয়াল থাকে না।
তবে খুশি রানী ওর স্বামীর জন্মদিনটা ঠিক খেয়াল রাখে। বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন সেদিন পায়েস করে। ওর স্বামী তো খায় বটেই, আরও বেশি আনন্দ করে খায় ওদের পোষা হাফ ডজন বিড়াল। খুশি রানীর স্বামীর একটা হোটেল আছে বউবাজারে, ভাতের হোটেল। ভালোই চালু, স্বামী স্ত্রীতে হোটেল চালায়। খুশি রানী রান্নাবান্না তদারকি করে, আর ওর স্বামী দুঃখভঞ্জন ক্যাশে বসে। এত বড় নাম উচ্চারণ করতে অসুবিধা হয় লোকজনের, তাই সবাই দুঃখীবাবু বলেই ডাকে। প্রকৃত অর্থে এটাই দাদা বৌদির হোটেল, কিন্তু এই নামে হোটেলটার খ্যাতি হয়নি। নিস্তারিণী হোটেল নামেই এলাকায় বিখ্যাত। নিস্তারিণী হলো দুঃখভঞ্জনের ঠাকুমার নাম। দুঃখভঞ্জনের বাবা এই হোটেলটা করে গিয়েছিলেন ওর মায়ের নামে। এই হোটেলে ডালের বড়ি দেওয়া শুক্তো, মুড়ি ঘন্ট, পুঁই কুমড়োর ছেঁচড়া এসব ঘরোয়া বাঙালি পদ পাওয়া যায়। সাথে ৩-৪ রকম মাছ তো থাকেই। সকাল ৯টা থেকে খদ্দের আসতে শুরু করে অফিস বাবুরা। সারাদিন হোটেল খোলা, বেলা ৪টের সময় বন্ধ হয়। একবেলার হোটেল। এই হোটেলে কোনো এক খদ্দের বলেছিল লাফিং ক্লাবে গিয়ে নিয়ম করে হাসাহাসি করে বেশ ভালো আছি, ঘাড়ে ব্যথা নেই, দম বেড়ে গেছে। আগে ৩ তলায় উঠতে হাঁপ ধরে যেত, এখন বেশ তরতর করে উঠি। চলে যায় দুজনে। কলেজ স্কোয়ারে হয় সকালবেলা। কর্তাকে বলেছিল খুশি রানী। উনি বললেন, আমার দরকার নেই, আমি বেশ আছি, তুমি যাও গে, হাসাহাসি করো গে যাও। তাই এখানে আসা। ওরা থাকে বেলগাছিয়ায়। ভোরে উঠে চা খেয়ে দুঃখভঞ্জন বেরিয়ে যায়। মাছটা নিজে হাতে কেনে। শিবসেবা আর জীবসেবা শেষ করে 8টা নাগাদ বেড়ালগুলোকে টাটা করে বাড়ি থেকে বের হতো খুশি রানী। বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে ট্রাম। জানলার ধারে বসে সদ্য ঘুম ভাঙা শহরটাকে দেখতে দেখতে যাওয়া বেশ লাগে। লাফিং ক্লাবে ভর্তি হয়ে সেই রুটিনটা পাল্টে গেল। এখন ভোর 5টারও আগে উঠে স্নান করে পুজো দিয়ে বেড়ালের খাবার বানিয়ে চা খেয়ে ভোর 6টার ট্রাম। ট্রামে উঠে দুজনের সিটের একটায় জানলার দিকে সিট পেল খুশি। একটু পরে পাশের সিটে একজন পুরুষ। তাই তো হয়, ট্রামের লেডিস সিটগুলো হয় ডান পাশে, পিছনে জানালা। ওখানে বসে না খুশি। অন্য বাদিকে একটা করে সিটের সারি, ডান দিকে 2টো করে সিটের সারি। সিঙ্গল সিটগুলোই পছন্দ খুশি রানীর। সেগুলো আগেই ভরে যায়, তখন 2 সিটারেই বসে। পাশের পুরুষ মানুষটির গলা পেল খুশি। কি প্রথম দিনের হাসাহাসির অভিজ্ঞতা কেমন? মুখ ফিরিয়ে দেখে পাশে সদানন্দবাবু, হাসির কোচ। সামান্য হেসে খুশি বলে, বেশ তো, তা জোড়ায় এলেন না কেন? দুজনেই তো আসতে পারতেন লাফিং ক্লাবে। খুশি বলে, উনি বললেন তুমি হাসাহাসি করো গে যাও, তোমাদের ড্রিল করার মতো হাসাহাসি দেখলে আমার হাসি পায়। সদানন্দবাবু বললেন, হাসি নিয়ে হাসাহাসি ঠিক কথা নয়। তারপরেই বললেন, হাসি কয় হাসা হাসা, হাসা কয় হাসি, এ বলিয়া হাসাহাসি করে হাসাহাসি। হাসা আর হাসি উচ্চারণের সময় চন্দ্রবিন্দুতে জোর দিয়েছিলেন সদানন্দবাবু। খুশি হেসে ফেলল বেশ। সদানন্দবাবু বললেন, এই হাসিটা কিন্তু লাফিং ক্লাবের হাসি নয়, তাই না? ঘাড় নাড়ে খুশি। আমি থাকি ইন্দ্রবিশ্বাস রোডে, আপনিও নিশ্চয়ই কাছাকাছি থাকেন। সদানন্দবাবু বললেন, আমি থাকি অনাথদেব লেনে। তবে তো আপনার বাড়িতে ইলিশ মাছ ভাজা হলে আমি গন্ধ পাবো। ইলিশ ভালোবাসেন বুঝি? যারা ইলিশ ভালোবাসে না তারা ফুলিশ। আবার হেসে ফেলে খুশি, বলে, আপনার দাদা এই নামটাকে রেখেছিল, নামের সঙ্গে চরিত্রের এত মিল। আরে এ তো আমার বাবার অর্ডার। বাবা এই নাম রাখার মধ্যে দিয়ে যেটা বলে গেছেন আমি সেটাই তো করছি। আমার পুরো নাম হলো সদানন্দ কর, তাই সদাই আনন্দ করছি।
আর সারা পৃথিবীতেই আমি ছড়িয়ে আছি, বুঝলেন, যারা জন্ম থেকেই হাসির জন্য বলি প্রদত্ত। পাকিস্তানে আমার নাম হলো হাসমাত খান, বাংলাদেশে হাসিব আসলাম, চীনে ঝ্যাংমুচুকি হাসি, নেপালে হাসিয়ে বাহাদুর, আফগানিস্তানে হেসে খান খান, শ্রীলঙ্কায় মুখ তুলে হাসি তুঙ্গে। এরা তো সব পাশের দেশ, দূরে চলুন, কেনিয়াতে ওমাগো হাসি পায়, জাপানে কাকা হাসে কাকি হাসে, ইতালিতে হেসে তো ফেলেছি, কোরিয়াতে থুতু ফেলে সে কি হাসি, রাশিয়াতে হাসবো না বলিস কি, কঙ্গোতে এবার হাসির গমক থামছে না খুশি, বলে ঠিক আছে বাবা। ভোরের ট্রাম ভিড় হয় না খুব, কলেজ স্কোয়ার আসে, ওখানে হাসির ব্যায়াম সেরে খুশি বউবাজারে চলে যায়। দুপুরে ওখানে খাওয়া দাওয়া, 4টের পর বাড়ি ফেরা। সন্ধ্যের পর খুশি সিরিয়াল আর খুশির বর দুঃখভঞ্জন ক্লাবে গিয়ে তাস খেলে। আর বাচ্চা কাচ্চা মানে বেড়ালগুলো তো আছেই। এইভাবেই কাটছিল। যদি একঘেয়েমি বলা যায় তবে একঘেয়েমি। এরই মধ্যে একটু বৈচিত্র্য এলো খুশির জীবনে, এই লাফিং ক্লাব। ওখানে হাসিকৃত্যের পর একসঙ্গে চা খাওয়া, কতজন হাসতে আসা মানুষের সঙ্গে আলাপ গল্প গাছা। একদিন ট্রাম ডিপোতে এসে দেখেছে সদানন্দবাবু আসেননি। অপেক্ষা করা কি ঠিক হবে? উনি ভাববেন নিশ্চয়ই ওর জন্য দুর্বলতা আছে। উঠে গেছে ট্রামে খুশি, কিন্তু ট্রামে ভালো লাগেনি একা যেতে। ওখানে কিছু না বললেও পরদিন উনি বলেছেন, কি ব্যাপার একা একা চলে গেলেন, পরের ট্রামটার জন্য অপেক্ষা করতে পারতেন। খুশি বলেছে, আমি ভেবেছি আপনি আগে চলে গেছেন। খুশি একদিন ইচ্ছে করেই দেরি করলো, বলা যায় সদানন্দবাবুকে পরীক্ষা করার জন্য। ট্রাম ডিপোতে এসে দেখে উনি অপেক্ষা করছেন। সদানন্দবাবু খুব কথা বলতে ভালোবাসেন, যতক্ষণ ট্রামে থাকেন কেবল মজার কথা বলেন। খুশির স্বামীর এসবের বালায় নেই। ওর সঙ্গে কথা হয় মাছের দাম নিয়ে, বাঁধাকপির পর্তায় পোষাচ্ছে না, বেশি করে আলু মেশাতে বলো, টমেটোর চাটনিতে একটু কুমড়ো দিতে বলো, এতে টমেটো কম লাগবে। আর মাঝে মাঝে খুশির সঙ্গে পরামর্শ করেন, দেখো এত টাকা জমেছে আমাদের, কি করব বলো তো, রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেবো নাকি তোমার আনন্দময়ী মায়ের আশ্রমে? সদানন্দবাবু বলেন, বলুন তো ম্যাডাম, জীবন মানে কি? খুশি বলে, জীবন মানে কি আবার, লাইফ মানে খাওয়া দাওয়া ইয়ে আর ঘুম। সদানন্দবাবু বলেন, বুঝলাম, ইয়েটাও বুঝলাম, কিন্তু ব্যাস হয়ে গেল? খুশি বলে, ব্যাসই তো, আর কি, একটু হাসা আর কাঁদা, আমার তো তাই মনে হয়। আপনি বলুন জীবন মানে কি? সদানন্দবাবু বলেন, জীবন মানে ফুটবল খেলা, বারবার রেফারি হলুদ কার্ড দেখাচ্ছে তবুও খেলা, ফাউল করা, অফসাইডে যাওয়া, আবার ল্যাং খেয়ে পড়ে যাওয়া, তারপর আবার কি, মৃত্যু অবধি তো খেলাই। একদিন জিজ্ঞাসা করে ফেললো খুশি, আপনার আর কে আছে? সদানন্দবাবু উত্তর দিলেন, আমার আছে আমি। না মানে জিজ্ঞাসা করছে আপনি কি বিবাহিত? উত্তর হলো, না না, আমি জীবিত। পৃথিবীতে 2 রকম প্রাণী আছে, জীবিত আর বিবাহিত, আমি প্রথম গোত্রের। খুশি প্রগলভ হলো, যা ইয়ার্কি করবেন না, বিয়ে করেননি কেন? সদানন্দবাবু বলেন, বিবাহ হলো একটি ধর্মসঙ্গত চুক্তি, যেখানে 2 বিপরীত লিঙ্গের মানুষ পরস্পরকে আমৃত্যু জ্বালাতন এবং গুপ্তচর বৃত্তি করার শপথ নেয়। বুঝলেন ম্যাডাম, আমিও স্কুলে যাই। খুশি পরে জেনেছিল ওর ওপর সাংসারিক দায়িত্ব ছিল অনেক। বাবা মারা গেছেন ছোটবেলায়, একটা সাধারণ মাপের চাকরি করে 3 বোনের বিয়ে দিয়েছেন, 2 ভাইকে কলেজে পড়িয়েছেন। ভাইরা চাকরি বাকরি করে এখন দিব্য সংসারী। রিটায়ার করার পর এখন একাই থাকেন, রেঁধে খান,
উনি বলছেন, দিব্য আছি ম্যাডাম, ছোলা আমাকে বাঁচিয়ে রেখেছে। ছোলা, আমার ছোলা, ওগো ছোলা জীবন ভরা। সকালে মুখ ধুয়ে জিভ ছুলেই ছোলার শরবত 1 গ্লাস, সামান্য লেবু চিপে। দুপুরে যেদিন ভাত রান্না করতে ইচ্ছা করে না, ছোলার ছাতু মার্ভ উইথ কাঁচা লঙ্কা, পেঁয়াজ অ্যান্ড চাটনি। বিকেলে মুড়ি ছোলা সেদ্ধ। রাতে হোটেলে গিয়ে রুটি ছোলার ডাল। খুশি বলেছিল চলে আসবেন একদিন আমাদের নিস্তারিণী হোটেলে, দুপুরে খেয়ে যাবেন, কর্তার সঙ্গে আলাপটাও হয়ে যাবে। উনি কিন্তু গুপ্তচর বৃত্তি করেন না। সদানন্দবাবু বলেছিলেন, করেন করেন, আপনি জানতে পারেন না। খুশির পরিবারে হঠাৎই অঘটনটা ঘটল। কোনো রকম প্রস্তুতি ছিল না, পূর্বাভাসও ছিল না। হঠাৎই দুপুরবেলায় দুঃখভঞ্জনবাবু বুকে ব্যথা উঠল। সকাল থেকেই মনটা খারাপ ছিল। একজন কর্মচারী পাবদা মাছটা চিনে আনতে পারেনি। 100 পিসের পাবদার ঝালের অর্ডার ছিল। তেলে দেওয়ার পরেই দুর্গন্ধ বের হয়। উনি বললেন, ফেলে দেই মাছ, হোটেলের বদনাম আমি হতে দেব না। নিজে আবার বৈঠকখানা বাজারে গিয়ে মাছ কিনে আনলেন। খুশি ভেবেছিল সেই ধকলে মন খারাপে ওর গ্যাস অম্বল হয়, কিন্তু ব্যথাটা বাড়তে লাগলো। তখন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হলো। কতটুকুই বা পথ, কিন্তু শেষ অবধি বাঁচানো গেল না। ওটা নাকি ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল। হোটেলটা এবার পুরোপুরি খুশির ঘাড়েই। যা টাকা পয়সা ছিল তাতে খুশির একার চলে যাওয়ার কথা। সদানন্দবাবু তো ছোলা পথটা খুলেই দিয়েছিলেন, কিন্তু 8-10 জন কর্মচারী, ওদের তো দেখতে হবে, তাই না? খুশির রুটিনটাই পাল্টে গেল এবার। বেলা 8টার মধ্যে হোটেলে পৌঁছে যাওয়া, বাজারে পাঠানো, বাজার এলে রান্নার নির্দেশ, মেনু ঠিক করা, কালো বোর্ডে চক দিয়ে লিখে দেওয়া, এই আর কি। যেমন আজকে স্পেশাল দই রুই কিংবা কাঁচকলার কোপ্তা। বিকেল 3টে নাগাদ হোটেলে খেয়ে নিজে বাড়ি ফেরা। নিরানন্দ নিস্তরঙ্গ জীবন। কারোর সঙ্গে খুব একটা কথা বলতে ইচ্ছে করে না। হোটেলের কর্মচারীদের সঙ্গেও দরকারি কথাবার্তা বলে। বাড়িতে যা কথাবার্তা হয় বেড়ালগুলোর সঙ্গেই যায় একটু। ক্যাশেই বসে খুশিরানি। কোনো খদ্দের যদি বলে আলু পোস্তটা দুর্দান্ত হয়েছে, তাতেও খুশি দেখায় না মুখে। লাউ চিংড়িটা ভালো হয়নি শুনেও দুঃখ দেখায় না। কোথায় গেল সেই হাসি? আর লাফিং ক্লাবেও যাওয়া হয় না। কি করে যাবে? এত ভোরে গিয়ে সারাদিন। সদানন্দবাবুর সঙ্গেও দেখা হয় না। আর দেখা করতে হলে আগের মতো ভোর ভোর বেরোতে হয়। তবে ভেবেছিল একদিন ভোরবেলা বেরিয়ে ট্রাম ডিপোতে অপেক্ষা করবে, কিন্তু হয়ে উঠল কই। শীত পড়ে গেছে বেশ, ডিসেম্বর কি না। একদিন নিস্তারিণী হোটেলে সদানন্দবাবু হাজির। অবাক হলো খুশি। কি ব্যাপার দাদা, আপনি? খুশি দেখল সদানন্দবাবুর চোখ কালো বোর্ডের দিকে। আজকে স্পেশাল কই ফুলকপি। সদানন্দবাবু বললেন, ব্যাপারটা কি, হঠাৎ ডুব দিয়ে দিলেন? ভাবলুম খবরটা একবার নিতে হয়। একবার বলেছিলেন বউবাজারে নিস্তারিণী হোটেল, আমার মনে আছে। খুশি দেখল ভদ্রলোক বেশ রোগা এবং কেমন যেন বরফে রাখা মাছের মতো ফ্যাকাশে। কথা বলছেন, কিন্তু গলাটা আগের মতো নেই, একটু ভাঙা। খুশি ওর অঘটনের কথা বলল। উনি শুনলেন, বললেন, ভেবেছিলাম কিছু একটা হয়েছে। তারপর জানালেন আগামী 13 ডিসেম্বর শিবরাম চক্রবর্তীর জন্মদিন পালন করা হবে। একটা কার্ড দিলেন, বললেন লাফিং ক্লাবের মেম্বাররা ছাড়াও সবাইকে নিয়ে এটা করা হয়। অনেকে মর্নিং ওয়াকে আসেন, অনেক বাচ্চারা সাঁতার কাটতে আসে, ওদের গার্জেনরা আসেন। কার্ডে একটা স্কেচ, ওটা শিবরাম চক্রবর্তীরই হবে। ওর লেখা গল্প খুব একটা পড়েনি খুশি, এখন তো একটাও মনে পড়ছে না। ছবিটার তলায় লেখা, ছোটবেলায় সবাই চালাক চতুর থাকে, যত বড় হতে থাকে তত বোকা হতে হতে কেউ কেউ বুদ্ধিজীবী হয়ে বুদ্ধ বনে যায়। শিবরাম চক্রবর্তী।
সদানন্দবাবু বললেন, এটা আজকের দিনে খুব মানায় বলে শিবরামের এই বাণীটাই দিলাম। এরপর কার্ডে লেখা ছিল, আগামী 13ই ডিসেম্বর ভোরে আমরা স্মরণ করব শিবরাম চক্রবর্তীকে, তাঁর জন্মদিনে, যিনি আনন্দমার্গের প্রদর্শক। একটা চোখ টিপে উনি বলেন, ইচ্ছে করেই আনন্দমার্গ শব্দটা লিখলাম, দেখি না কি হয়। অনেক করে খেতে বলেছিল খুশি রানী। উনি বললেন, পারি না ম্যাডাম, খেতে একটু অসুবিধা হয় কদিন ধরে, দুধ আর ছাতু শরবত খাবো বাড়ি গিয়ে। 13ই ডিসেম্বর ভোরবেলা ট্রাম ডিপোতে দাঁড়িয়ে রইল খুশি। সদানন্দবাবু এলেন চাদর জড়িয়ে। ওর মুখে একটা চন্দ্রমল্লিকা দেখতে পেল খুশি। পাশাপাশি বসলো। শ্যামবাজার পেরিয়ে গেল, কথা হলো না একটাও। খুশি জিজ্ঞাসা করলো, কথা বলছেন না কেন, কষ্ট হচ্ছে? সদানন্দবাবু বললেন, আপনিও তো বলছেন না। খুশি বলল, ডাক্তার দেখিয়েছেন? সদানন্দবাবু বললেন, দেখিয়েছি, সিটি স্ক্যান, ইউএসজি, এরকম ছাতা মাথা অনেক কিছু করতে বলেছেন। করাচ্ছেন না কেন? করাবো, গুরুদেবের জন্মদিনটা যাক। বিয়ে করেননি কেন? আচমকা প্রশ্ন করে খুশি রানী, যেন শীতের ভোরে ঝপাং করে নদীতে ঝাঁপ দিল। এবার সদানন্দবাবুর মুখে কতগুলো শেফালি ফুল ফুটে উঠল। এই ফুলটা বড় বিষণ্ণ, একটা করুণ ফুল। উনি হাসছেন যদিও, কিন্তু শিউলি ফুল ঝরে পড়ছে। উনি বললেন, কেন বিয়ে করেনি শুনবেন? একটা মেয়েকে সুখী করার জন্য। ভেবে দেখবেন, এদেশের বেশিরভাগ বিবাহিত মেয়েরাই বেশ দুঃখের জীবন কাটায়। এদের একটিকে অন্তত আমি সুখী করতে চেয়েছিলাম, আমার জীবনে তাকে না এনে। মুচকি হাসছেন সদানন্দবাবু। তারপর বললেন, যেটা বললাম ওটা কিন্তু আমার কথা নয়, গুরুদেবের, মানে শিবরামের। ও আচ্ছা, খুশি রানী বলে, কেন যে শিবরাম চক্রবর্তী পড়েনি? ছোটবেলায় পড়েছিল কিছু। বিয়ের পর বাড়িতে বই বলতে তো ব্যাংকের বই, গোপাল ভাঁড়ের বই, গীতিভাষ্য, ওটা উনি মাঝে মাঝে পড়তেন। লক্ষ্মীর পাঁচালীটাও অবশ্য বই বটে। কি করে যে আপনি এত ভালো থাকেন? খুশি বলে, ভালো বলে কিছু নেই, মন্দই আছে। দুটো মন্দের মধ্যে যেটা কম মন্দ সেটাকেই ভালো বলে ভাবতে হয়। কি সুন্দর কথা বলেন দাদা আপনি, আপনার কথা শুনতে খুব ভালো লাগে। খেদেও পেরিয়ে গেল, এক্ষুনি এসে যাবে কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ার এসে গেল, কিছু লোকজন জড়ো হয়ে গেছে। শিবরাম চক্রবর্তীর কয়েকটা কোটেশন লেখা প্ল্যাকার্ড এনেছে কেউ। তাতে লেখা, একদম কিছু না জানার মজা হলো কিছু না জেনে সব জানতা হওয়া যায়। অথবা, নতুন বছর নিয়ে হই হই করার কিচ্ছু নেই, কোনো বছরই 1 বছরের বেশি টেকে না। এইসব 3-4 জন শিবরাম চক্রবর্তী লেখাটেখা নিয়ে বললেন। হর্ষবর্ধন গোবর্ধনের গল্প, ওর মুক্তারামবাবু স্ট্রিটের মেস বাড়িতে মুক্ত জীবনযাপনের গল্প। সদানন্দবাবুকে কিছু বলতে বলা হলো। উনি বললেন, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তাই বেশি কিছু বলবো না। তবে যদি আমার এই গলার চিকিৎসার পর সামান্য কিছু টাকা পয়সা থাকে, তবে 2-4টে টয়লেট বানিয়ে যাব। ধর্মস্থান বানালে বড্ড ঝগড়াঝাটি হয়। টয়লেটে সব ধর্মের মানুষ ঢোকে, খুব তাড়াতাড়ি ঢোকে এবং সন্তুষ্টও হয়। এই পরিস্থিতিতে এইটুকুই আমি। যাই হোক, সবাইকে 100 গ্রাম করে রাবড়ি খাওয়ানো হয়েছিল। সেদিন খুশি রানী লাফিং ক্লাবের কয়েকজনের ফোন নম্বর নিল, সদানন্দবাবুরও। পরের দিনই সদানন্দবাবুকে ফোন করতে ইচ্ছা করেছিল খুশি, সসংকোচে করা হলো না। দিন 7 পরে করল, তখন সুইচ অফ। ভোরবেলা ট্রাম ডিপোতে এলেন না উনি। লাফিং ক্লাবের অন্য এক সহহাসিনীকে ফোন করে খুশি জানতে পারল সদানন্দবাবুর ভাইপো চেন্নাইতে থাকে, চিকিৎসার জন্য নিয়ে গেছে। একদিন ভোরের দিকে কলেজ স্কোয়ারে গেল খুশি।
লাফিং ক্লাব চলছে ঠিকই, কিন্তু সভ্য সংখ্যা কমে গেছে, সেই প্রাণটাই নেই। সদানন্দবাবু ফোনে কথা বলেন না, মেসেজ করেন, মৌনব্রতে আছি, তোমরা আনন্দে থাকো। কি রহস্যময় লোকটা। খুশি ভাবলো তাও ভালো, মানে ওর কথায় মন্দের ভালো। তবু যা হোক, ভাইপোটা ওকে বুড়ো বয়সে দেখছে। এভাবে মাস 6-7 কেটে গেছে। একদিন একটু সকাল সকাল বেরোতে হলো। হোটেলে 32 জনের জন্য স্পেশাল মেনু আছে। সদানন্দবাবুর সঙ্গে দেখা। মাথায় বেশ সুন্দর চকচকে টাক ছিল, ওটা একদম কালো হয়ে গেছে। গায়ের রংটাও কালো হয়ে গেছে। কি হয়েছে আপনার সদানন্দবাবু? উনি চুপ, মৌন। জানলার ধারে সিটে ইশারায় বসতে বললেন। সদানন্দবাবু পাশে বসলেন। কথা বলছেন না কেন দাদা? উনি গলায় একটা দাগ দেখালেন, সেলাইয়ের দাগ। অপারেশন? ঘাড় নেড়ে জানালেন অপারেশন। কোনো কথা নেই আর। কথাগুলোকে ভেঙে দিচ্ছে ট্রামের চাকা। কলেজ স্কোয়ারে সদানন্দবাবু নামলেন, খুশিও নেমে গেলেন। ওখানে শুনল সদানন্দবাবুর গলায় ক্যান্সার ধরা পড়েছিল, ষড়যন্ত্র বাদ গেছে, কেমোথেরাপি হয়েছে কিছুটা, এখন কলকাতায় হবে, যাতে আর না ছড়িয়ে যায়। সদানন্দবাবু হাসাহাসি পরিচালনা করেন না। খুশি দেখল অন্যদের সঙ্গে উনিও হাসছেন। দুহাত উপরে তুলে, কখনো দুপাশে ছড়িয়ে, কখনো দুহাত পুরো গোল দিকে ছড়িয়ে যাচ্ছে ওর। হাসছেন শব্দহীন। আনন্দের কোনো শব্দ থাকে না, উনিই তো বলেছিলেন। পরদিনও ভোরবেলায় গিয়েছিল খুশি। ট্রাম ডিপোতে পাশাপাশি বসেছে, কিন্তু কোনো কথা হয়নি। খুশি বলল, আজ আর নামবো না দাদা, সোজা চলে যাচ্ছি হোটেলে। হোটেলে পৌঁছতেই মোবাইলে টিরিং, সদানন্দবাবুর মেসেজ। কত কথা হলো, খুব আনন্দ পেলাম। সেদিনই সন্ধ্যাবেলায় উলের বল কিনল খুশি। উল্কাটা নিয়ে বসলো অনেক অনেক দিন পর। একটা সোয়েটার বানাতে হবে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো বন্ধুরা? শেষ হলো আজকের গল্প, শিবরামের শিষ্য। এরকম আরও গল্প পাঠ শুনতে গল্পকথক মৃত্তিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই নিয়ে আসবো আবার কোনো নতুন গল্প। আজ তাহলে আসি।